আধুনিক পৃথিবীর কোনো একটা মানচিত্র চোখের সামনে ভাসিয়ে তুললে কি দেখা যায়? শুধু তো মহাদেশ আর মহাসাগর নয়। না, একদমই নয়। হ্যাঁ, একটু গভীরভাবে তাকালে দেখা যাবে অসংখ্য সূক্ষ্মরেখার এক বিশাল জাল, মানে পুরো গ্রহটাকে আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছে। ঠিক। ওই মহাসাগরের বুক চিরে চলে যাওয়া জাহাজের রুট বা ধরুন মহাদেশের এমাথা থেকে ওমাথা পর্যন্ত বিস্তৃত হাইওয়ে। আর রাতের আকাশে বিমানের আলোর ঝলকানি। কয়েক বছর আগে সুয়েজ খালে যখন ওই এভার গিভেন নামের বিশাল কার্গো জাহাজটা আটকে গিয়েছিল, মনে আছে নিশ্চয়ই। ও হ্যাঁ, গোটা বিশ্ব তো হঠাৎ করেই থমকে দাঁড়িয়েছিল তখন। একদম। ইউরোপের কারখানায় যন্ত্রাংশ পৌঁছায়নি, এশিয়ার বাজারে ঘাটতি দেখা দিয়েছিল। মানে এই ঘটনাটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে পরিবহন ব্যবস্থা বা ট্রান্সপোর্ট সিস্টেম এটা শুধু এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার কোনো সাধারণ মাধ্যম নয়। একদমই তাই। এটাকে আধুনিক সভ্যতার একটা জীবন্ত শরীর হিসেবে ভাবা যেতে পারে। আর সেই শরীরের শিরা এবং উপশিরা হলো এই পরিবহন ব্যবস্থা। দারুণ একটা রূপক। রক্ত যেমন কোষে কোষে অক্সিজেন আর পুষ্টি পৌঁছে দিয়ে শরীরকে বাঁচিয়ে রাখে। ঠিক সেভাবেই একটা দেশের বা বলতে গেলে পুরো পৃথিবীর অর্থনীতিকে বাঁচিয়ে রাখে এই ব্যবস্থা। হ্যাঁ, আর আমাদের আজকের এই বিস্তারিত আলোচনার, বা যাকে আমরা ডিপ ডাইভ বলি, তার মূল ভিত্তি হল একটা দারুণ তথ্যবহুল প্রেজেন্টেশন। মোট 12টি স্লাইড আছে আমাদের কাছে। হ্যাঁ, আর এই স্লাইডগুলো বৈশ্বিক পরিবহন ব্যবস্থার আদ্যোপান্ত খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছে। ঠিক। আমাদের আজকের মিশনই হল অত্যন্ত সহজ বাংলায়, একেবারে ক্লাসরুমের মতো ধাপে ধাপে এই 12টা স্লাইডকে ডিকোড করা। শুধু কিছু শুষ্ক তথ্য মুখস্থ করা নয়, মানে মানুষ, পণ্য আর সার্ভিসের এই বিশাল স্থানান্তর কিভাবে আমাদের দৈনন্দিন জীবনকে সচল রাখছে, সেটাই আজ আমরা আবিষ্কার করব। তাহলে শুরু করা যাক। আমাদের প্রথম দুটো স্লাইডে পরিবহনের একদম মূল ভিত্তি আর অর্থনৈতিক চক্র নিয়ে বলা হয়েছে। ওই যে শিরা উপশিরার রূপকটা দিলাম, ওটা আসলে অর্থনীতির একদম মৌলিক একটা কাঠামোর দিকে ইঙ্গিত করে। আচ্ছা, মানে পরিবহন বলতে তো আমরা খুব সহজভাবেই বুঝি মানুষ বা জিনিসের এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া। হ্যাঁ, কিন্তু এই যাওয়ার প্রয়োজনটা কেন হয়? স্লাইড 1-এ খুব সুন্দর করে বলা আছে, সম্পদের বন্টন পৃথিবীতে সমান নয়। হুম, মানে যেখানে কাঁচামাল বা র মেটেরিয়াল পাওয়া যায় সেখানে হয়তো কারখানা নেই। ঠিক তাই। আবার যেখানে কারখানায় প্রোডাকশন হচ্ছে, সেখানে হয়তো চূড়ান্ত ক্রেতা বা মার্কেট নেই। খনির লোহা থেকে শুরু করে কারখানায় তৈরি গাড়ি আর সেই গাড়ির শোরুমে পৌঁছানো, এই পুরো প্রসেসটা একটা চক্র। আর এই চক্রটাকে অবিচ্ছিন্ন রাখে পরিবহন। হ্যাঁ, স্লাইড 2-এ একটা খুব শক্তিশালী লাইন আছে। উন্নত পরিবহন ব্যবস্থাই হলো একটি দেশের ধমনী, বা ডেভেলপ ট্রান্সপোর্ট সিস্টেম ইজ দ্য আর্টারি অফ আ কান্ট্রি। ও আচ্ছা, মানে এটা ছাড়া অর্থনীতির মেরুদণ্ড সোজা হয়ে দাঁড়াতেই পারে না। এটাকে তো একটা রেস্তোরাঁর রান্নাঘরের সাথে তুলনা করা যেতে পারে। রেস্তোরাঁ রান্নাঘর? কিভাবে? মানে ধরুন, একজন রাঁধুনির বাজার থেকে সবজি কিনে আনা, সেটা রান্নাঘরে প্রসেস করা, আর শেষমেশ ডাইনিং টেবিলে সুস্বাদু খাবার হিসেবে পৌঁছানো। এর জন্য তো একটা নিরবিচ্ছিন্ন চেইন লাগে। ওহ হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক। গ্লোবাল ইকোনমিও ঠিক এভাবেই কাজ করে। কৃষকের মাঠ বা খনি হলো বাজার, কারখানা হলো রান্নাঘর, আর আমাদের বাড়ি হলো সেই ডাইনিং টেবিল। বাহ, এই সাপ্লাই চেইনটাকে সচল রাখতে মূলত কোন কোন মাধ্যম কাজ করছে? আমরা যদি স্লাইড 3-এর দিকে তাকাই। হ্যাঁ, স্লাইড 3-এ 5টি প্রধান মাধ্যমের কথা বলা হয়েছে: সড়ক, রেল, জল, আকাশ এবং পাইপলাইন। আচ্ছা। সড়ক হলো স্থানীয় এবং নমনীয়, রেল হলো ভারী এবং আভ্যন্তরীণ, পাইপলাইন হলো নিরবিচ্ছিন্ন, জলপথ মূলত আন্তর্জাতিক বা বিপুল পরিমাণের জন্য, আর আকাশপথ হলো দ্রুততম। আর মজার ব্যাপার হলো, আধুনিক বিশ্বে কোনো একটা নির্দিষ্ট মাধ্যমের উপর নির্ভর করে বসে থাকলে চলে না, তাই না? একদমই না। স্লাইড 3-এ মাল্টি মোডাল ট্রান্সপোর্ট সিস্টেম বা বহুমুখী পরিবহন ব্যবস্থার কথা খুব জোর দিয়ে বলা হয়েছে। মানে একটা স্মার্টফোন যখন চীনের কারখানা থেকে বের হয়, তখন সে ট্রাকে চড়ে বন্দরে যায়। তারপর জাহাজে চেপে মহাসাগর পাড়ি দেয়, আবার ট্রেনে বা ট্রাকে করে লোকাল ডিস্ট্রিবিউশন সেন্টারে পৌঁছায়। এই একাধিক মাধ্যমের নিখুঁত সমন্বয়টাই হল মাল্টিমোডাল সিস্টেম। আচ্ছা, এবার তাহলে আমাদের বাড়ির ঠিক বাইরে থেকেই যে মাধ্যমটা শুরু, স্লাইড 4 অনুযায়ী সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক। সড়ক পরিবহন। হ্যাঁ, স্থলপথের রাজা বলা যায় একে।
সড়কপথের সবচেয়ে বড় শক্তি হলো এর নমনীয়তা বা ফ্লেক্সিবিলিটি। মানে অন্যান্য মাধ্যমের মতো এর কোনো নির্দিষ্ট টার্মিনাল বা স্টেশনের বাধ্যবাধকতা নেই? ঠিক, একটা ট্রাক বা ডেলিভারি ভ্যান একেবারে কারখানার দরজা থেকে পণ্য তুলে সরাসরি ক্রেতার ঘরের দরজায় নামিয়ে দিতে পারে। একেই ডোর টু ডোর সার্ভিস বলে। স্বল্প দূরত্বের জন্য এর চেয়ে কার্যকর আর কিছু নেই। আর স্লাইড 4-এ ভারতের যে ডেটা দেওয়া আছে সেটা রীতিমতো বিস্ময়কর। হ্যাঁ, যেমন ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক NH-44, এটা একেবারে উত্তরে শ্রীনগর থেকে শুরু করে দক্ষিণের কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত। বাপরে, মানে মিনহাটের ৭৪৫ কিলোমিটার দীর্ঘ একটা রাস্তা পুরো দেশকে লম্বালম্বি জুড়ে রেখেছে। আবার এর ঠিক উল্টো দিকে দেখুন, ক্ষুদ্রতম জাতীয় সড়ক হচ্ছে NH-47A। এর দৈর্ঘ্য মাত্র ৫.৯২ কিলোমিটার। এই বৈপরীত্যটাই দারুণ। একদিকে হাজার হাজার কিলোমিটার, অন্যদিকে মাত্র কয়েক কিলোমিটার। আচ্ছা, স্লাইড 4-এ তো ঐতিহাসিক গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোডের কথাও মেনশন করা আছে। হ্যাঁ, জিটি রোড। এটা প্রমাণ করে যে শত শত বছর আগে শেরশাহ সুরির মতো শাসকরাও যোগাযোগের গুরুত্ব বুঝেছিলেন। ইতিহাস আর বর্তমান কিভাবে এক সুতোয় গাঁথা, এটা তার একটা দারুণ উদাহরণ। আর বর্তমান যুগে তৈরি হয়েছে সোনালী চতুর্ভুজ বা গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল। একদম। দিল্লি, মুম্বাই, চেন্নাই এবং কলকাতাকে যুক্ত করা এই মেগা হাইওয়ে নেটওয়ার্কের দৈর্ঘ্য প্রায় ৫,৮৪৬ কিলোমিটার। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন চলে আসে। মানে সড়কপথ নমনীয় আর ডোর টু ডোর সার্ভিস দেয় ঠিকই, কিন্তু যদি একসাথে কয়েক হাজার টন লোহা বা কয়লা এক রাজ্য থেকে অন্য রাজ্যে নিতে হয়, হ্যাঁ, তখন তো সমস্যা। তখন তো হাজার হাজার ট্রাক লাগবে। মানে এটা তো অর্থনৈতিকভাবে প্রায় আত্মহত্যার শামিল। জ্বালানি আর লোকবলের খরচ তো আকাশ ছোঁয়া হয়ে যাবে। ঠিক এই প্রশ্নের উত্তরটাই লুকিয়ে আছে আমাদের ৫ নম্বর স্লাইডে। রেলপথ। আচ্ছা। ভারী পণ্য এবং দীর্ঘ দূরত্বের জন্য সড়কপথের সীমাবদ্ধতা কাটাতে এমন একটা মাধ্যমের প্রয়োজন ছিল যা মন্থর হলেও সাশ্রয়ী হবে। রেলপথের ফিজিক্সটাই এর আসল শক্তি। ফিজিক্স মানে ওই লোহার লাইনের উপর লোহার চাকা চলার বিষয়টা? একদম ঠিক ধরেছেন। ঘর্ষণ বা ফ্রিকশন অনেক কম হয়, ফলে একটা মাত্র ইঞ্জিন অনায়াসে হাজার হাজার টন মাল টেনে নিয়ে যেতে পারে। ভারতে রেলের ইতিহাসও বেশ পুরনো। ১৮৫৩ সালে লর্ড ডালহাউসি আমলে, তাই তো? হ্যাঁ, বোম্বে থেকে থানের মধ্যে মাত্র ৩৪ কিলোমিটার পথ পাড়ি দিয়ে প্রথম ট্রেন চলেছিল। আর সেই ৩৪ কিলোমিটার আজ কোথায় এসে দাঁড়িয়েছে? স্লাইড 5-এ দেখছি ভারতের দীর্ঘতম ট্রেন রুট হল বিবেক এক্সপ্রেস, ডিব্রুগড় থেকে কন্যাকুমারী পর্যন্ত। হ্যাঁ, প্রায় ৪,২৪৭ কিলোমিটার লম্বা রুট এটা। আর এত বিশাল নেটওয়ার্ক পরিচালনার জন্য পুরো ভারতীয় রেলওয়েকে বর্তমানে ১৮টি জোনে ভাগ করা হয়েছে। ১৮টি জোন। আর গ্লোবাল স্কেলে যদি দেখি? গ্লোবাল স্কেলে ট্রান্স-সাইবেরিয়ান রেলওয়ের কথা স্লাইডে আছে। এর দৈর্ঘ্য ৯,২৮৯ কিলোমিটার। মানে একটা ট্রেন ৯,৫০০ কিলোমিটার পথ পাড়ি দিচ্ছে। অবিশ্বাস্য। কিন্তু স্থলপথের এই বিশালত্ব সত্ত্বেও একটা জায়গায় এসে তো তাকে থামতেই হয়। মহাদেশের সীমানা বা বিশাল মহাসাগরের সামনে সড়ক বা রেলের তো আর কিছু করার থাকে না। ঠিক তখনই সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক বাণিজ্যের দুনিয়া উন্মোচিত হয় জলপথ পরিবহনের মাধ্যমে। এটা আমাদের ৬ নম্বর স্লাইডের বিষয়। আর স্লাইডে একদম বোল্ড করে লেখা আছে, এটি পরিবহনের সবচেয়ে সস্তা মাধ্যম। হ্যাঁ, এর কারণটা খুব সোজা। সড়ক বা রেলের মতো এখানে কোনো ট্র্যাক বা রাস্তা তৈরি করতে হয় না। প্রকৃতি নিজেই পথ তৈরি করে রেখেছে। পরিকাঠামোগত খরচ প্রায় শূন্য। আর প্লাবতা বা বোয়েন্সির সূত্রটাও তো কাজ করে। জলের উপর একটা বিশাল জাহাজ ভাসিয়ে এগিয়ে নিতে যে জ্বালানি লাগে, স্থলপথে সমপরিমাণ ওজন টানতে তার চেয়ে কয়েক গুণ বেশি শক্তি লাগে। একদম। স্লাইড ৬-এ জলপথের দুটো ভাগের কথা বলা আছে, আভ্যন্তরীণ বা ইনল্যান্ড আর সামুদ্রিক। ভারতের ক্ষেত্রে আভ্যন্তরীণ জলপথের একটা বড় উদাহরণ হল NW1 বা জাতীয় জলপথ ১। ওই গঙ্গা নদী দিয়ে প্রয়াগরাজ থেকে হলদিয়া পর্যন্ত যেটা? হ্যাঁ, ১,৬২০ কিলোমিটার দীর্ঘ। আর সামুদ্রিক পরিবহনের ক্ষেত্রে তো ইতিহাস ঘাঁটলে দেখা যায় মানুষ শুধু প্রকৃতির পথের উপর নির্ভর করেনি,
প্রয়োজন মতো মহাসাগর কেটে যুক্ত করেছে। সুয়েজ খাল আর পানামা খালের কথা বলছেন তো? হ্যাঁ, 1869 সালে তৈরি সুয়েজ খাল ভূমধ্যসাগর আর লোহিত সাগরকে যুক্ত করেছিল, আর 1914 সালে পানামা খাল প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরকে মিলিয়ে দেয়। এর ফলে তো যাত্রাপথ হাজার হাজার কিলোমিটার কমে যায়, কিন্তু জলপথ সস্তা হতে পারে, কিন্তু সময় তো অনেক লাগে। হ্যাঁ, ধীরগতির। তো ধরুন যদি জরুরি কোনো জীবনদায়ী ওষুধ আন্তর্জাতিক সীমানা পেরিয়ে পাঠাতে হয়, বা এমন কোনো কৃষিজাত পণ্য যা খুব দ্রুত পচনশীল, তখন কি হবে? তখন তো মাসের পর মাস অপেক্ষা করা যাবে না। ঠিক এখানে আকাশপথের উপযোগিতা। 7 নম্বর স্লাইডে আমরা সেটাই দেখছি। আকাশপথ হল আধুনিক যুগের সবচেয়ে গতিশীল মাধ্যম। সবচেয়ে দ্রুততম। হ্যাঁ, ভৌগোলিক দূরত্ব, পাহাড়, সমুদ্র কোনো কিছুই এর পথে বাধা নয়। আন্তর্জাতিক সংযোগ আর ইমার্জেন্সির জন্য এর কোনো বিকল্প নেই। তবে এটা সবচেয়ে ব্যয়বহুল মাধ্যমও বটে। প্রচুর জ্বালানি পোড়াতে হয়। তবে স্লাইডে দেখছি প্রযুক্তি এখন এটাকে পরিবেশ বান্ধব করার চেষ্টা করছে, যেমন ভারতের কোচিন আন্তর্জাতিক বিমানবন্দর। ও হ্যাঁ, বিশ্বের প্রথম সম্পূর্ণ সৌর বিদ্যুৎ চালিত বিমানবন্দর এটা একটা দারুণ উদাহরণ। আর ব্যস্ততার কথা বললে স্লাইডে মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ বিমানবন্দরের রানওয়ের কথা আছে। প্রতি মিনিটে সেখানে বিমান ওঠানামা করছে। আচ্ছা, স্লাইড সাথে এয়ার ইন্ডিয়ার লোগো নিয়েও একটা মজার তথ্য আছে না? হ্যাঁ, ওই কোণার্ক চক্রের ভেতর দিয়ে উড়ে যাওয়া একটা রাজহাঁস। রাজহাঁস হল আকাশপথের সাবলীল গতির প্রতীক, আর কোণার্ক চক্র প্রাচীন ভারতীয় ঐতিহ্যের চাকার ধারণা বহন করছে। দারুণ একটা সিম্বলিজম। আচ্ছা, এতক্ষণ আমরা স্থল, জল আর আকাশ দেখলাম, কিন্তু আমাদের স্লাইড একটা সম্পূর্ণ ভিন্ন মাধ্যমের কথা বলছে, মাটির নিচের ধমনী। হ্যাঁ, পাইপলাইন পরিবহন। এটা অন্যান্য সব মাধ্যম থেকে একদম আলাদা। এর কোনো শব্দ নেই, ট্রাফিক জ্যাম নেই, ড্রাইভার বা পাইলটও লাগে না। ব্যাপারটা অবাক করার মতো। মূলত খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস আর জল সরবরাহের জন্য এটা ব্যবহৃত হয়। হ্যাঁ, আর এর মেকানিজমটা খুব চমৎকার। অন্যান্য মাধ্যমে যেমন একটা বাহন পণ্য নিয়ে যায় আর খালি ফিরে আসে, পাইপলাইনে সেরকম বাহন বলে কিছু নেই। আচ্ছা। পাইপলাইন নিজে স্থির থাকে, আর ভেতরে তরল বা গ্যাসীয় পদার্থটা পাম্পের চাপে একমুখীভাবে অবিরাম প্রবাহিত হতে থাকে। মানে এটাকে তো একটা বিশাল আকারের ড্রিঙ্কিং স্ট্রর সাথে তুলনা করা যায়, যা মাটির নিচ দিয়ে দিনরাত কাজ করে চলেছে। আর এটা তো খুব নিরাপদও, তাই না? ট্রেনের দাহ্য তেল বা গ্যাস নিয়ে গেলে দুর্ঘটনার যে ঝুঁকি থাকে, পাইপলাইন সেটা প্রায় শূন্যে নামিয়ে আনে। স্লাইড 8-এ আন্তর্জাতিক স্তরে বিগ ইঞ্চ পাইপলাইনের কথা আছে। মেক্সিকো উপসাগর থেকে উত্তর পূর্ব আমেরিকায় তেল পরিবহন করে এটা। হ্যাঁ, আর ভারতের ক্ষেত্রে পিএম ঊর্জা গঙ্গা প্রকল্পের কথা বলা আছে। 2540 কিলোমিটার দীর্ঘ একটা প্রাকৃতিক গ্যাস পাইপলাইন এটা। এই পাইপলাইনগুলো না থাকলে তো আধুনিক নগর জীবন একদিনই স্তব্ধ হয়ে যেত। আচ্ছা, আমরা তো মাধ্যমগুলো জানলাম, এবার স্লাইড 9 আর 10-এ দেখা যাক এগুলো কিভাবে সমাজ ও বিশ্বকে বদলে দিচ্ছে। হ্যাঁ, স্লাইড 9-এ পরিবহনের অর্থনৈতিক এবং সামাজিক গুরুত্বগুলো পয়েন্ট করে দেওয়া আছে। অর্থনৈতিক দিক থেকে শিল্প উন্নয়ন, কৃষি বিপণন, আন্তর্জাতিক বাণিজ্য সব নির্ভর করছে এর ওপর। আর সামাজিক দিক থেকে পর্যটন, সাংস্কৃতিক বিনিময়। ঠিক। তবে স্লাইড 9-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্ধৃতিটা হল, উন্নত পরিবহন ব্যবস্থাই হল আঞ্চলিক সমতার পূর্বশর্ত। মানে একটা প্রত্যন্ত গ্রামও যদি একটা পাকা রাস্তা দিয়ে মূল শহরের সাথে যুক্ত হয়, সেখানে শুধু গাড়ি যায় না, শিক্ষা, স্বাস্থ্যসেবা আর কর্মসংস্থানও পৌঁছে যায়। একদম ঠিক। আর এই সমতার ধারণা থেকেই বিশ্বজুড়ে তৈরি হয়েছে বেশ কিছু মেগা ট্রানজিট রুট। স্লাইড 10-এ আমরা 4টে প্রধান রুটের কথা দেখতে পাচ্ছি। হ্যাঁ, আগের পয়েন্টগুলোর বাস্তব প্রয়োগ এগুলো। সুয়েজ খাল তো আছেই, যা ইউরোপ ও ভারতের দূরত্ব কমায়। তারপর ট্রান্স সাইবেরিয়ান রেলপথ। হ্যাঁ, রাশিয়ার বুক চিরে যাওয়া দীর্ঘতম রেলপথ। এর পাশাপাশি আছে উত্তর আটলান্টিক রুট, যা উত্তর আমেরিকা ও ইউরোপকে সংযোগকারী ব্যস্ততম সামুদ্রিক রুট। আর প্যান আমেরিকান হাইওয়ে, 2 আমেরিকাকে যুক্ত করা দীর্ঘতম সড়ক। এগুলোই তো আসল গ্লোবালাইজেশনের রূপ। আচ্ছা, স্লাইড 11-তে আমরা একটা তুলনামূলক বিশ্লেষণ বা মার্কশিট দেখতে পাচ্ছি। হ্যাঁ, এতক্ষণ যা জানলাম তার একটা সামারি। খরচের দিক থেকে জলপথ সবচেয়ে সস্তা, গতির দিক থেকে আকাশপথ দ্রুততম,
হুম। আর উপযোগিতার ক্ষেত্রে সড়ক হল স্বল্প দূরত্বের জন্য, রেল ভারী বা আভ্যন্তরীণ পণ্যের জন্য, জলপথ আন্তর্জাতিক বিপুল কার্গোর জন্য, আর আকাশপথ জরুরি বা পচনশীল জিনিসের জন্য। ঠিক। আর পাইপলাইন হলো নিরবচ্ছিন্ন সরবরাহের জন্য। কিন্তু স্লাইড 11 নিচের দিকে কিছু নেতিবাচক দিক বা অসুবিধার কথাও আছে। হ্যাঁ, দূষণ, যানজট এবং উচ্চ পরিকাঠামো ব্যয়, হাইওয়েতে ট্রাফিক জ্যামে সময় নষ্ট, বিমানের কার্বন ফুটপ্রিন্ট, এগুলো তো কোনো মাধ্যমই এড়াতে পারছে না। এগুলো আধুনিক জীবনের খুব বড় একটা সমস্যা। পরিকাঠামো তৈরির খরচও এত বেশি যে অনেক দেশ ঋণের ফাঁদে পড়ে যায়। হুম। আচ্ছা, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। 12 নম্বর স্লাইডটা হলো একটা কুইক রিভিশন বা এক্সাম বুস্টার। হ্যাঁ, 5টি মাধ্যমের প্রধান বৈশিষ্ট্য এখানে এক লাইনে রিভিশন দেওয়া আছে। পরীক্ষার্থীদের জন্য খুব কাজে লাগবে এটা। আর একদম শেষে স্লাইডের একটা নোট আছে। আমরা যারা শুনছি তারা চাইলে জিওস্টাডি বেঙ্গলি বা জিওস্টাডি বেঙ্গলি থেকে এই পুরো বিষয়ের 1 পেজ রিভিশন শিট ডাউনলোড করে নিতে পারি। দারুণ একটা রিসোর্স এটা। একদম। তো পুরো আলোচনাটা গুছিয়ে এনে শেষে একটা ভাবনার খোরাক দেওয়া যাক। আমরা দেখলাম পরিবহন ব্যবস্থা কিভাবে বিশ্বকে হাতের মুঠোয় এনেছে, কিন্তু স্লাইড 11তে আমরা যে দূষণ আর যানজটের কথা পড়লাম তা কিন্তু ভাবার বিষয়। অবশ্যই। ভবিষ্যতের পরিবহন ব্যবস্থা কি শুধু আরও দ্রুত গন্তব্যে পৌঁছানোর প্রতিযোগিতার নাম নেয়, নাকি পরিবেশকে ধ্বংস না করে আরও স্মার্ট, আরও সবুজ হওয়ার উপায় খুঁজবে? প্রযুক্তির এই যুগে পরের বড় বিপ্লবটি কি হতে চলেছে? খুব প্রাসঙ্গিক একটা প্রশ্ন। এই প্রশ্নটা সবার নিজেদের মতো করে ভাবার জন্য রেখে দিয়েই আজকের এই স্লাইড ভিত্তিক গভীর আলোচনা আমরা এখানেই শেষ করছি। নতুন কোনো বিষয় নিয়ে খুব জলদিই আবার আলোচনা হবে।